আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জেনে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ২৬শে সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদে। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘের অধিবেশনে ইমানুয়েল মাখো বললেন, শান্তির জন্য আর অপেক্ষা করা যায় না। পোষ্যকোটানের শিক্ষক শিক্ষার্থীদের বিপরীতমুখী অবস্থানে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর ডাকসু নির্বাচন। ছাত্রদলের স্বাগত, ছাত্র শিবিরের বিক্ষোভ। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ৫০০ আসন শূন্য। অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত হচ্ছেন দেশি বিদেশি শিক্ষার্থীরা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। সংবাদ শিরোনাম জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্থানীয় সময় রাত ১:৩০টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী উড়োজাহাজ। এর আগে প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রোববার রাত ১টা ৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ২৬শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ভাষণে প্রধান উপদেষ্টা বিগত ১ বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক উদ্যোগ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার কথা তুলে ধরবেন। ২রা অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নেয় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের সফর সঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে স্বাগত জানাতে জন এফ কেনেডি বিমানবন্দরে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দরে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তাদের পাল্টাপাল্টি অবস্থানে বিমানবন্দরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের প্রভাবশালী এই দেশ। জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেন, সহিংসতা বন্ধ এবং শান্তির জন্য আর অপেক্ষা করা যায় না। দ্বিরাষ্ট্রের মাধ্যমেই ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মাখো বলেন, কোনো যুক্তিতেই গাজার গণহত্যা গ্রহণযোগ্য নয়। অধিবেশনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, ইসরায়েল যেভাবে পশ্চিম তীরের ভূমি দখল করছে তা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন। এদিকে ফিলিস্তিনকে বিভিন্ন দেশের স্বীকৃতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি হত্যাযজ্ঞ। সোমবার ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে ৩৭ ফিলিস্তিনি। তাদের মধ্যে গাজায় নিহত হয়েছে ৩০ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। জরুরি সভা শেষে রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বর্তমানে অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচন পেছানো হয়েছে। নির্বাচন পেছানোয় স্বাগত জানিয়েছে ছাত্রদল, তবে আপত্তি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। ডাকসু ও জাকসুর পর সবার নজর ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের দিকে। কিন্তু পোষ্যকোটা নিয়ে ২০ সেপ্টেম্বর আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়। লাঞ্ছিত হন উপাচার্য সহ কয়েকজন। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন পালন করছেন। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা থাকায় রাকসু নির্বাচন পেছানোর দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেন ছাত্রদল ও স্বতন্ত্র মনোনীত ৪টি প্যানেলের প্রার্থীরা। নির্বাচন পেছানোয় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছেন
ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের জানিয়ে প্রেক্ষাপটে 19 তারিখের পরিবর্তে যে 16 তারিখ আগামী 16 তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। নির্বাচনের তারিখ পেছানোর ঘোষণার সাথে সাথে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। এই প্রশাসনের স্ট্রং কোনো ভূমিকা না থাকার কারণে সবগুলোতেই যেই সিন্ডিকেট তাদেরকে ব্যবহার করতেছে নির্বাচন পেছানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য, সেই সিন্ডিকেটের ফাঁদে পড়ে গিয়ে তারা একটা দুর্বল ভূমিকা পালন করতেছে। নির্বাচন পেছানোর কারণ জানান নির্বাচন কমিশনার। শিক্ষক সমাজ এবং কর্মকর্তা কর্মচারী তারা এতটাই আহত হয়েছেন বিগত দিনের ঘটনায়, তারা কোনোভাবেই তাদের এই ঘটনার বিচার ব্যতীত ক্যাম্পাস স্থিতিশীল হওয়া না সহ কোনোভাবেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি হননি। উৎসবমুখর পরিবেশে ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য রয়েছে। অটোমেশন পদ্ধতিতে ভর্তিতে শিক্ষার্থীদের মেডিকেল কলেজ নির্বাচনের কারণে দেশের এবং নেপাল, ভুটান সহ বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ার পাশাপাশি 150 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। আর্থিক ক্ষতির মুখে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকে কেকা। এবছর 37টি সরকারি মেডিকেল কলেজে 5380 জন এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। অন্যদিকে 67টি বেসরকারি মেডিকেল কলেজের 6295টি আসনের মধ্যে 467টি আসন এবছর শূন্যই রয়েছে। একটা হচ্ছে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে ঠিক করে দিয়েছে, সবাই যে কেউ পরীক্ষা দিতে পারবে না। 2 নম্বর কথা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে প্রায় অর্ধেক পাস করে, তারপরে আবার কোয়ালিটির কি দরকার আছে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে 2022-2023 শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অটোমেশন পদ্ধতি চালুর পর শিক্ষার্থীদের পছন্দের কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত হয়ে আসন খালি থাকছে। প্রায় 500 সিট ফাঁকা যাচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে। এর অর্ধেক বিদেশি স্টুডেন্ট, তারা $40,000 করে যদি দিত, 200 স্টুডেন্ট $40,000 দিলে প্রায় 100 কোটি টাকার কথা বলছি। এটা শুধু বিদেশির অর্থায়নের ক্ষতি। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক আসন শূন্য থাকার পেছনের কারণ ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রিতা, অটোমেশনের সার্কেল একবারের বেশি না টানার অভিযোগ করেছেন। ফলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা কলেজ বেছে নেওয়ার কোনো সুযোগ পাননি। সরকারি মেডিকেল কলেজে 3 বার অটোমেশন দিয়েছে, তারপরে কিন্তু 20টা ফাঁকা আছে। আমি যখন সরকারি লোকজনকে জিজ্ঞেস করলাম, এই তোমাদের 20টা ফাঁকা গেল কেন, বলে যে আরেকবার দিলে পরে হয়ে যেত, তারা আরেকবার দিলে না কেন। বলে 3 বার দিতে এত বেশি সময় লেগেছে, আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন কেন, ওনাদেরটা শেষ না হলে তো আমাদেরটা শুরু করা যাবে না। শিক্ষার্থীদের পছন্দের মেডিকেল কলেজ বেছে নেওয়ার সুযোগ সীমিত করার পেছনে বেসরকারি মেডিকেল কলেজগুলোকে মান উন্নয়ন ও পর্যবেক্ষণের নামে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের। জান্নাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু শনাক্তের কিট ও ওষুধের ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জনসচেতনতার অভাব ও দেরিতে হাসপাতালে আসায় ডেঙ্গু রোগী মারা যান। তিনি বলেন, সেপ্টেম্বরেই সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছে এবং মৃত্যুও বেশি। আক্রান্ত মৃত্যু বিবেচনায় ঢাকায় ডেঙ্গু রোগী বেশি। বিস্তারিত জানাচ্ছেন আক্তার হোসেন। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু শনাক্তে কিট ও চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। এবার আক্রান্তের সংখ্যা বেশি, আক্রান্তের সংখ্যা অনুসারে মৃত্যু হার কম। মৃত্যু কখনোই আমাদের আকাঙ্ক্ষিত বিষয় না। সব হাসপাতালে ডায়াগনস্টিক কিট রয়েছে, স্যালাইন রয়েছে এবং গত কয়েকদিন আছে আমরা আইএফআরসি থেকে 1 লক্ষ ব্যাগ স্যালাইন পেয়েছি, সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমাদের ইডিসিএলকে অ্যাকচুয়ালি আমরা অগ্রিম বার্তা দিয়েছি তারা যেন রেডি থাকে এবং প্রয়োজন মতো যেন আমাদের স্যালাইন আমরা দিতে পারি। ডাক্তারদের স্বল্পতা থাকার সত্ত্বেও আমরা যেখানে সমস্যা হচ্ছে সেখানে ডাক্তার মোবিলাইজ করার চেষ্টা করছি। মহাপরিচালক জানান, এবার আক্রান্তের সংখ্যা বেশি হলেও গতবারের তুলনায় মৃত্যুহার কম। তবে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই হাসপাতালে এসেছেন দেরি করে।
আমরা মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। সো মানে রুগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে একটা বিষয়। সো এইটা যদি আমরা কমাতে চাই বা প্রতিরোধ করতে চাই তাহলে মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। মশা নিধনের কাজ তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিভাগের আন্ডারে না, এটা হচ্ছে আপনার স্থানীয় সরকারের আন্ডারে, আপনি জানেন সিটি কর্পোরেশন আন্ডারে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবার সচেতনতা জরুরি মন্তব্য করে তিনি বলেন, সময় মতো চিকিৎসা শুরু করা গেলে মৃত্যু অনেক কমে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে জয়ী হওয়ার আশা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, 100 আসন পাওয়ার অবস্থাও বিএনপির নেই। তরুণদের নেতৃত্বে নতুন জোট আসছে উল্লেখ করে তিনি বলেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে ছাড় দেবে না এনসিপি। একই দিন নির্বাচন কমিশনের বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। নাজিব বেগের রিপোর্ট। সরকারের নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। এই অবস্থায় নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের 8 সদস্যের প্রতিনিধি দল। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাথেও সাক্ষাৎ করে দলটি। একই দিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। পরে দলের নেতারা বলেন, নিবন্ধন নিয়ে সুখবর পেতে যাচ্ছে এনসিপি। নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছে এবং এটা সুখবর আসছে। আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না। আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। নির্বাচনে এনসিপি বড় ধরনের সাফল্য পাবে বলেও মনে করে দলটির নেতারা। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাআল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে বিএনপি জামাতকে ভণ্ডামি বাদ দিতে হবে বলে মন্তব্য করে এনসিপি নেতারা বলেন, আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। উপকূলীয় জনপদে দুর্যোগ ও জলবায়ু অভিঘাত রুখতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষায়ন। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় অভিযাত্রায় যুক্ত হয় তরুণ প্রজন্ম সহ বিশিষ্টজনরা। আবুল কালাম আজাদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। আশ্বিনের বৃষ্টি ভেজা সকাল, মাটির সোদা গন্ধে ভাসে নতুন জীবনের বার্তা। এরই মাঝে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে সবুজের মিলন মেলা। প্রকৃতি ও জীবন ক্লাবের অভিযাত্রার অংশ বাংলালিংক। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে সাতক্ষীরা উপকূল অঞ্চলে যেখানে ঝড় ঝঞ্ঝা অনেক বেশি, সেখানে যত আমরা চওড়া করে এবং এটা যদি প্রায় 100 মিটার প্রস্থে থাকে, তাহলে সে গাছ যখন বড় হবে, এই গাছ কিন্তু প্রায় 65% উত্তাল সমুদ্রের যে জলোচ্ছ্বাস তাকে রুখে দেয়। ভাবা যায় যে এত বড় একটি কাজ করে এই ম্যানগ্রোভ বা প্যারাবনের গাছ। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজ দেশ গড়ার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সবাই মিলে বৃক্ষরোপণ করি, সবুজ সুন্দর পৃথিবী গড়ি। গাছ পেয়ে আমরা সবাই খুশি। গাছ আমাদের ফুল ফল অক্সিজেন দেয়, বেশি বেশি গাছ লাগাতে। এই গাছগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি। গাছ আমাদের প্রিয় বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। যে গাছগুলো আমরা লাগাইয়ে রেখে আসি, সেগুলো আপনারা একটু যত্ন সহকারে দেখবেন। এই উদ্যোগটি
ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে। উপকূলীয় জনপদ রক্ষায় বৃক্ষায়নকে স্বাগত জানান বিশিষ্টজনরা। আমরা গাছ লাগাচ্ছি, সবুজে বাংলাদেশ গড়ার চেষ্টা করছি এবং এটা সারা বাংলাদেশে চলছে এবং এটা কন্টিনিউ থাকবে। গাছই জীবন, গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব যাতে সবাই আমরা এই গাছ লাগানোর মৌসুমে গাছ লাগাই। প্রকৃতি রক্ষা করার যে শুভ কাজ নেই, কারণ প্রকৃতি যতদিন ঠিক থাকবে ততদিন কিন্তু আসলে আমরা ঠিক থাকবো। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবার রয়েছে এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রসঙ্গ। একদিন বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ টি-20 সুপার 4 রাউন্ড। মুখোমুখি হবে সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে হারা দুই দল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। দুই দলের কাছেই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে এবং পাকিস্তান হেরেছে ভারতের কাছে। এই ম্যাচে হারা দলের জন্য আসরের ফাইনালে খেলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। নেট রান রেটে সুপার 4-এর টেবিলে ভারত, বাংলাদেশের পর তৃতীয় স্থানে আছে লঙ্কানরা, আর পাকিস্তানের অবস্থান একেবারে তলানিতে। দেখছেন চ্যানেলের সংবাদ। এরপর জানিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে আজ শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। সেরা পারফরমেন্সের দিকে নজর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কানাডার সাসকাটুনে সঙ্গীতানুষ্ঠান করেছে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড দল ওয়ারফেইজ। ইকোস অফ বেঙ্গল এর উদ্যোগে প্রেরিল্যান্ড পার্কের হল ভর্তি দর্শকদের সুরের সিম্ফনিতে মাতিয়ে দেয় ওয়ারফেইজ। সন্ধ্যার পর থেকে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় হলটি। দর্শকদের মুহুর্মুহু করতালির মাঝে স্টেজে আসে ওয়ারফেইজ। তরুণ 5 উদ্যোক্তা প্রীতম, রিপন, জয়দীপ, সব্যসাচী ও সৌভিকের উদ্যোগে হয় এই আয়োজন। ওয়ারফেইজের পরিবেশনায় মুগ্ধ হয়ে ঘরে ফেরেন দর্শকরা। ইকোস অফ বেঙ্গলের অন্যতম সদস্য রিপন তালুকদার জানান, পরবর্তীতে আরও বড় পরিসরে বাংলার সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতে চান। এবার যা রয়েছে কৃষি সংবাদ। মৌলভীবাজারে কাউয়াদিঘি হাওরের জেলেরা রয়েছেন নানা সংকটে। একদিকে হাওরে মাছ কম, অন্যদিকে রয়েছে ইজারাদারদের মৎস্য আহরণে বাধা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্য বিভাগ জানায়, উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণে কোনো বাধা নেই। ইজারাদারদের বাধা দেওয়ারও আইনগত কোনো ভিত্তি নেই। মৌলভীবাজার থেকে এম এ সালামে পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুব্রত গাইনি রিপোর্ট। জেলার কাউয়াদিঘি হাওরের কয়েকশো জেলে সকালে আলো ফোটার সাথে সাথে নৌকা ও জাল নিয়ে হাওরে যান মাছ শিকারে। কিন্তু জলবায়ুর প্রভাবে হাওরে পানি কম থাকায় মাছও মিলছে কম। অন্যদিকে উন্মুক্ত জলাশয়ে মাছ শিকারে রয়েছে ইজারাদারদের বাধা। এমন অবস্থায় মাছ শিকার করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্যজীবী মানুষে আস্থা দিনে নৌকার জাল ধরি বাইয়া 400-500 টাকা পায়। ওই ওটাই আমরা জীবিকা রক্ষা। যে আমরা জাল টাল দিই, আমরা এটা ধরিয়া তারা নিয়ে গিয়ে বিলরা টিলে তারা ফারাদার আছে, মাজন আছে, তারা লিয়ে গিয়া। আমি বাংলাদেশের সরকারের কাছে আবেদন করলাম যে গরিব দুঃখী অসহায় মানুষ, দরিদ্র, ওরার প্রতি যাতে কোনো বিশৃঙ্খলা না হয় বাসান পানিতে। সকালে ও বিকেলে হাওর পাড়ের অস্থায়ী হাটে মাছ বিক্রি করেন জেলেরা। খুচরা মাছ ব্যবসায়ীরা এখান থেকে কিনে বিক্রি করেন গ্রামীণ ও শহরের ছোট বড় হাটে। শিঙ্গি মাছ উঠে, টোনা মাছ উঠে, ফুটি মাছ, রৌ মাছ, সব জাতের মাছ উঠে। সকাল 6টা থেকে 7টা পর্যন্ত বিক্রি হয়। রাত 3টার সময় মানুষ যায়, সকাল 6টার সময় বাড়িলে, আর বিকাল 3টার থেকে 8,000 পর্যন্ত বিক্রি হয় ভাই। ইজারার শর্ত অনুযায়ী ইজারাদারদের শুধু বিল ইজারা দেওয়া হয়েছে, হাওর নয়। ফলে উন্মুক্ত জলাশয়ে মৎস্যজীবীদের মাছ শিকারে কোনো বাধা নেই বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। যিনি লিজ নিয়ে থাকেন উনি বিল লিজ নিয়ে থাকেন, হাওর নয়। অতএব যখন হাওরের পানি কমে যাবে, শীতকালে যখন বিলের পার জাগবে, তখন উনি সেই বিলের জলসম্পদের মালিকানা দাবি করতে পারেন। আমরা এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, সচেতনতা সভা, এমনকি আরও কঠোর পদক্ষেপ নিচ্ছি। হাওর পাড়ের মানুষ শুকনো মৌসুমে বড় ফসল এবং বর্ষায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। উন্মুক্ত জলাশয়ে নির্বিঘ্নে মাছ শিকারের দাবি এসব প্রান্তিক জেলেদের। সুব্রত গাইন, চ্যানেল আই।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তিস্তা নদীর অব্যবস্থাপনা ও উদাসীনতায় উত্তরের প্রাণ প্রকৃতি যেমন বিপন্ন হচ্ছে, তেমনি ভাঙন হুমকিতে তিস্তা সেতু সহ আশপাশের রাস্তা ও জনপদ। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত বাড়ছে নদী শাসনের চ্যালেঞ্জ। সংকট থেকে উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমাধান দেখছেন পরিবেশবিদরা। পরিবেশ বান্ধব সমাধানে জোর তাদের। এসএনএল হক সময় ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মেরিনা লাভলি। উজানের ঢলে বেড়েছে তিস্তার স্রোতের তীব্রতা, অস্বাভাবিক পানি প্রবাহে বেড়েছে ভাঙনের ভয়াবহতাও। ইতোমধ্যে বিলীন হয়েছে গঙ্গাচড়ার তিস্তা সেতু রক্ষা বাঁধের 60 মিটারেরও বেশি অংশ। চলমান পরিস্থিতিতে ভাঙন হুমকিতে তিস্তা সেতু, রংপুর লালমনিরহাট সড়ক সহ তীরবর্তী চরের কয়েকটি গ্রাম। ওই বাঁধের তো কোনো কাজ করার কোনো খোঁজ খবর নাই। বাঁধটা ভাঙতেছে ইসলিশ্বর, গুরুশ্বর, এগুলা মানে লালমনিরহাটের রাস্তা, এগুলো সব নামি যাবে। বিনার থেকে লক্ষ্মীটারির 1 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই বাং, এটা আমরা চাই আপনাদের কাছে। আমার বাপ ভাঙতে চাইবে, এইভাবে বাড়ি ভাঙতে ভাঙতে এখন নিঃস্ব হয়ে গেছে। তিস্তা মহাপরিকল্পনার বিকল্প নাই, আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। দশকের ব্যবধানে তিস্তা বেষ্টিত গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় নদীর একাধিক প্রবাহ যেমন তৈরি হয়েছে, তেমনি ভাঙনে নিঃস্ব হয়েছেন লক্ষাধিক মানুষ। বাংলাদেশ সরকার 2415 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। সমস্ত ক্রিয়া সম্পন্ন করে এটিকে পাস করে ডিসেম্বরের আগেই, অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণার আগেই এটির শুভ উদ্বোধন চাই। নদী কর্মীরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তীরবর্তী 13,000 কোটি টাকা মূল্যের 174 বর্গ কিলোমিটার ভূমি যেমন উদ্ধার হবে, তেমনি ভাঙন থেকে রক্ষা পাবে অন্তত 11,000 কোটি টাকার সম্পদ। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ভাঙনে ক্ষতিগ্রস্তদের যথাযথ অভিযোজন ও ন্যায়সঙ্গত রূপান্তরে গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। 26শে সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদে। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘের অধিবেশনে ইমানুয়েল মাখো বললেন, শান্তির জন্য আর অপেক্ষা করা যায় না। প্রশ্নকোটনে শিক্ষক শিক্ষার্থীদের বিপরীতমুখী অবস্থানে 25শে সেপ্টেম্বরের পরিবর্তে 16ই অক্টোবর ডাকসু নির্বাচন। ছাত্রদলের স্বাগত, ছাত্র শিবিরের বিক্ষোভ। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 আসন শূন্য। অটোমেশন পদ্ধতিতে ভর্তির কারণে বঞ্চিত হচ্ছেন দেশি বিদেশি শিক্ষার্থীরা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের যুক্ত হওয়ার আহ্বান। প্রিয় দর্শক, এ ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।